স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। মৌসুমের শুরুতে আলুর দাম না পেয়ে লোকসানে পড়া কৃষকরা অবশেষে লাভের মুখ দেখছে। এই সময়ের মধ্যে আলুর দাম বেড়েছে দ্বিগুণের চেয়েও বেশি। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছে সরকার। আজ আমাদের আলোচনার বিষয় কৃষিভিত্তিক শিল্প এবং আলু। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন এসিআই লিমিটেডের এগ্রি বিজনেস শাখার এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর FH আনসারি এবং আভা ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী গোলাম আলী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। অনেক পরিশ্রমে ফলানো ফসল বাজারে নিলে চাষের খরচ তো দূরের কথা, ওঠে না পরিবহনের টাকা। তাই প্রতিবাদ জানানোর এই ভাষা বেছে নিয়েছিল দিনাজপুরের বীরগঞ্জের কৃষক। এই খবর নাড়া দেয় সরকারের উচ্চ পর্যায়ে। একদিন পর জাতীয় সংসদে কৃষিমন্ত্রী চাষিদের দেন আশ্বাস। আমি বলবো যে দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করেন, এই 1 মাস পরে দেখেন আবার আলুর দামটা কি হয়, বা 15 দিন পরে দেখেন আলুর দাম কি হয়, এটা হবে। কৃষিমন্ত্রীর আশ্বাসের মতোই পাল্টেছে পরিস্থিতি। 1.5 থেকে 2.5 টাকা কেজির আলু এখন বিক্রি হচ্ছে 4.5 টাকা বা তার চেয়ে বেশি দরে। আর এতে লাভ কম হলেও লোকসান থেকে বেঁচে খুশি কৃষক। বিক্রিতে আমরা দেরিতে আলু পাইতেছি, যার জন্য আমরা এখন একটু দামটা আলু বেশি পাবো, এটা আমরা খুব লাভবান হবো। আল্লাহ দিলে চলতেছি ব্যস্ত আছি 400 টাকা মন, তখন বেচছি 100 200 এবার বেচছি। এনগা আল্লাহ দিলে 400 টাকা মন ব্যস্ত আছে, এনগা কোনো সমস্যা নেই। মৌসুমের শুরুতেই দাম কম থাকায় ফলন ভালো হলেও মাঠ থেকে আলু তোলেনি জামালপুরের চাষি। এখন ফসলের মাঠ আর বাজার দুটোতেই ব্যস্ততা দিনভর। কৃষকের হতাশার কারণে আগামী মৌসুমে ফসলটির চাষ নিয়ে উদ্বেগ ছিল কৃষি বিভাগে। কমেছে সেই উদ্বেগও। প্রথম দিকে আলুর বালুর দাম না পেলেও বর্তমানে আলুর বালুর দাম পাচ্ছেন। আমরা আশা করছি যারা আলু চাষ করছেন তারা অনেক উপকৃত হতে পারবেন এবং আগামী বছর এই আলুর চাষ আরো সম্প্রসারিত হবে। দাম পড়ে যায় মুন্সিগঞ্জের চাষিদের আলু মাঠে ফেলে রাখার সংবাদ প্রচার হয়েছে গণমাধ্যমগুলোতেও। পরিস্থিতি পাল্টানোয় ফসলের মাঠে এখন দারুণ ব্যস্ততা, কিন্তু চলছে কারসাজির চেষ্টা। বড় পাইকাররা কমিয়ে দিয়েছে আলু কেনা, আর এতে ক্ষুব্ধ কৃষক। আলু এখন খাতে দেখাতে খামাল হয়ে পড়ে রয়েছে ভাই, কোনো পার্টি মুটি আয় না, সিন্ডিকেট বসে বসে রয়েছে, কোনো আলুর কোনো ই নেই কেন। এই আলু তো ধরা খাওয়া দিতে আছে, আলু আমরা কই যাবো, আমরা তো সব বাতে পানি মুরমু, আমরা গিরত যা আছি। এই খবর জেনেছে প্রশাসন, আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কৃষক যেন ন্যায্য মূল্য পায়, সেজন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলাপ করে এ ব্যাপারে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর FH আনসারি এবং কাজী গোলাম আলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ডক্টর আনসারি, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করা যাক। আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে কৃষকরা এবছর প্রথম দিকে আমরা জেনেছিলাম যে তারা লোকসানের মুখ দেখছে এবং এখন হয়তো তারা কিছুটা লাভ দেখছে। যে প্রশ্নটা হচ্ছে ছিল যে আমরা এরকম প্রায় দেখি, শুধু যে আলুর ক্ষেত্রে তাই না, যে কোনো বছর ফসলের চাষ ভালো হলো, পরের বছর সে বছর তখন তারা ভালো হলে দাম পায় না এবং পরের বছর তারা আর সেই চাষটা করে না। এই যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, যে কতটুকু চাহিদার প্রয়োজন এবং তার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে কিনা, এই জিনিসটা দেখার কি আসলে কেউ নাই? সম্ভব কিনা, আদৌ সম্ভব কিনা বাংলাদেশে? একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা এগ্রিকালচারকে আমরা যে কমিউনিকেশন করি বা প্রমোট করি, রাইট, তার মধ্যে প্রধানত আমরা কিন্তু বলতে থাকি সবসময়, সবাই বিজ্ঞানী বলে, ব্যবসায়িক বলে অথবা এগ্রিকালচার এক্সটেনশন, সবাই কিন্তু বলে ফসল উৎপাদন, ফসল বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, এটাই বলে। কৃষক কিন্তু যে আলু উৎপাদন করেছে গত বছরের তুলনায় বেশ কিছু বেশি, এটাও কিন্তু এই উৎপাদন বৃদ্ধির একটা মানে পরিকল্পনার একটা পার্ট। কিন্তু এখন হলো যে কৃষক প্ল্যান করছে না বা সরকার প্ল্যান দিচ্ছে না, এবং এটা কতটা দেওয়া সম্ভব এটা নিয়ে হয়তো আলোচনার বিষয় রয়েছে। আমার মনে হয় যে আমরা যেহেতু ফোকাসড ভাবে এখন বলছি যে ফসলের উৎপাদন বাড়াতে হবে, কারণ আমাদের দেশে খাবারের দরকার। এখন আমরা দেখি যে আলু কত উৎপাদন হচ্ছে। গত বছর আলু উৎপাদন হয়েছে প্রায় 8.5 মিলিয়ন মেট্রিক টন, এবছর প্রায় একই রকম অথবা 9 মিলিয়ন মেট্রিক টন হয়েছে, সামান্য বেশি হয়েছে। আর আলুর যে চাহিদা আমাদের দেশে তাতে লাগে প্রায় 4 মিলিয়ন মেট্রিক টন, তার মানে অর্ধেক চাহিদা আমরা ডাবল উৎপাদন করে ফেলেছি। আবার আলু যে কোল্ড স্টোরেজে রাখা যায় তারও ক্যাপাসিটি কিন্তু প্রায় 4.5 মিলিয়ন মেট্রিক টন আছে। জি, তখন ইস্যুটা হলো যে আলু যায় কোথায়? প্রতি বছরই কিন্তু প্রায় 8 থেকে 9 মিলিয়ন মেট্রিক টন আলু উৎপাদন হচ্ছে, প্রতি বছরই উৎপাদনের সময় কৃষকের ঝামেলা পড়ছে। তাহলে এই অবস্থাটা কিন্তু আমাদের দেখতে হবে ভিতরে। আমার ধারণা যেটা, সেটা আলু কনজামশন হচ্ছে দেশে অনেক বেশি হচ্ছে, যে হিসাবটা আমরা করি সেই হিসাবটা ঠিক নয়। তাহলে কৃষক কি করবে?
কৃষকের ফসল উঠলো, কৃষক তাড়াহুড়ো করে বিক্রি করে দিচ্ছে, আবার 1 মাস পরেই কিন্তু দাম বেড়ে যাচ্ছে। তাহলে কৃষক কি করবে, এটা নিয়ে বোধহয় আমাদের ভাবা দরকার। এখানে পরিকল্পনার কথা বা কৃষককে প্রমোট করার কথা বা কৃষককে অ্যাডভাইস করার ব্যাপারটা থেকে আমাদের দেখা উচিত যে কৃষকের কি করা উচিত। কৃষকের করা উচিত সেটা হচ্ছে যে আলু কিন্তু যেটা আমাদের দেশে উৎপাদন হয় বেশি, প্রায় 3.5 লক্ষ হেক্টর জমিতে, সেটা বিদেশি আলু। আর আমাদের দেশি আলুটা হয় প্রায় 70,000 একর জমিতে। দেশি আলুটার সুবিধা হলো কি, যেটা আপনি নিজের খাটের নিচে 4 থেকে 5 মাস রাখতে পারেন। আচ্ছা, ডক্টর আনসারী, আমি আপনার কাছে ফিরে আসবো। আমি ডক্টর আলী, জনাব আলীর কাছ থেকে ফিরে আসি। জনাব আলী, আমরা যে দেখছি যে এই যে শুধু আলু না, বিভিন্ন পেরিশেবল যেসব আইটেম, সবজি, যেগুলো সবজির কথা বলি, এগুলো আসলে আমরা প্রায় একটা কথা বলে থাকি যে এগুলো তৈরি উৎপাদন হচ্ছে, কিন্তু এগুলো যেটা কৃষকরা অনেক সময় দাম পায় না, তার প্রধান একটা কারণ হচ্ছে যে সংরক্ষণ সুবিধা নাই, কারণ এগুলো পচনশীল একটা পণ্য। এক্ষেত্রে কৃষিভিত্তিক শিল্পের কথা আমরা বারবার শুনে আসছি, এইখানে আসলে সম্ভাবনা কোথায় বাংলাদেশে, এবং আসলে এই মুহূর্তে যে হচ্ছে কিনা আপনার? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে যে আসলে সমস্যাটা কোথায় সেটা বের করতে হবে। রাইট। এই যে দাম বাড়ছে আবার দাম পড়ে যাচ্ছে, কেন হচ্ছে এটা? আমাদের প্রধান এবং প্রথম কারণটাই হচ্ছে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট। আমাদের পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টই আমরা রং করছি। যেমন ধরেন, করলা আজকে উৎপাদন হয়েছে অনেক, করলা উৎপাদন হয়েছে, করলাটা একজনে কিনে আনলো কারণ বাজারে পাঠানোর জন্য, কৃষক থেকে কিনে আনলো 10 টাকা দিয়ে, এবং সে যেইভাবে ট্রাকে করে ক্যারি করছে, একটার উপরে একটা, এক ঝাঁকির উপর আরেক ঝাঁকি, পাশাপাশি আপনার ওই বস্তা দিয়ে মুড়িয়ে রাখছে। কারণ বাজারে এসে দেখা যাচ্ছে যে ওইখান থেকে 40 কেজি প্রায় 40% করলা নষ্ট হয়ে গেছে। এখন এই 40% করলাকে তাকে ফেলে দিতে হচ্ছে। এখন কিনে আনলো 10 টাকা দিয়ে, এখন এই 40% তার অলরেডি লস হয়ে গেছে। এখন সে কি আপনার 15 টাকায় বিক্রি করতে পারবে? অবশ্যই সে দাম বাড়িয়ে সেই 40 কেজির দাম সহ সেই 60 কেজি তাকে বিক্রি করতে হবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমরা যারা ভোক্তা আছি, ভোক্তারা কিন্তু অবশ্যই সেটা অনেক দামে খাচ্ছি, কিন্তু যিনি উৎপাদন করছে, যার এই টাকাটা পাওয়া দরকার ছিল বেশি, সে কিন্তু পাচ্ছে না। এখানে আরেকটু ব্যাপার আছে, যেমন আমাদের যে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের যে সিস্টেমটা বিল্ড আপ হওয়া দরকার ছিল, যে কেসগুলো নিয়ে আমরা কাজ করা দরকার ছিল, যেমন ধরেন আমের সিজনে যে কেসগুলো দিয়ে ঢাকায় আম আসে, সেই কেসগুলো আবার খালি হয়ে রিটার্ন আনতে গেলে 1 ট্রাক কেস যদি যায়, 1 ট্রাক আবার কেস খালি কেস ফিরিয়ে আনতে হচ্ছে, একটা কেস আরেকটা কেসের ভিতরে ঢুকছে না। এখন এগুলোকে নিয়ে কিন্তু গবেষণা করতে হবে। এখন আবার ডেভেলপমেন্ট সোসাইটি রিসেন্ট একটা জিনিস চিন্তা করেছে, আমাদের সাথে কাজ করছে হটেক্স ফাউন্ডেশন, অনেক সায়েন্টিস্টরা আছেন। আমরা রিসেন্ট একটা জিনিস করেছি, চায়নার সাথে একটা কেস নিয়ে স্টাডি করছি। সেই কেসটা হচ্ছে যে আপনি 10 ট্রাক মাল পাঠাবেন, সাপোজ করলাটা আমি কেস দিয়ে পাঠালাম, তাহলে কিন্তু আমার এখানে ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নেই। আমি ওই 10 ট্রাক যদি পাঠাই, 1 ট্রাকের ভিতরে করে আবার সেই কেসগুলো চলে আসতে পারবে, একটার ভিতরে একটা ঢুকে যাচ্ছে। এটা যেমন একটা জিনিস। আরেকটা ছোট্ট জিনিস, যেমন কোলেস্ট্রলের ব্যাপারটা উনি বলেছে, এখন কোলেস্ট্রল কিন্তু খুব এক্সপেন্সিভ একটা জিনিস। আবার ডেভেলপমেন্ট সোসাইটি এখন চিন্তা করছে, আমাদের ইউরোপীয় ইউনিয়নের একটা ফান্ড এসেছে, আমরা চিন্তা করছি যে প্রত্যেকটা উপজেলায় যেখানে যেখানে আলু এবং ক্রপস গুলো যেখানে যেখানে হচ্ছে, উপজেলা লেভেলে আমরা কিছু কোলেস্টেরল করে দিব। বাট এটা একটা ডিফারেন্ট একটা টেকনোলজি। সেই টেকনোলজিটা আমি জনাব আলী আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আনসারী, আমি বলছিলাম, এর আগের প্রশ্নটা ছিল যে আসলে কৃষিভিত্তিক কৃষি শিল্প স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশে আসলে আমরা আসলে কোথায় আছি, আসলে এটাই আমি জানতে চাই। আমাকে যদি একটু সুযোগ দেন, আগে যেটা আমি আলাপ করছিলাম সেটার মধ্যে ছিল, আমি বলেছিলাম যে যেহেতু আলু প্রচুর কনজামশন হয় দেশে এবং বছরের শেষের দিকে আলুর দাম যেহেতু বেড়ে যায়, আমি ধরে নিলাম যা প্রোডাকশন হচ্ছে তা বোধহয় কনজামশন হচ্ছে, তাহলে কৃষক কি তাড়াহুড়ো করে বিক্রি করে দেবে, না কৃষক অ্যাকচুয়ালি অন্য ব্যবস্থা নেবে? আমি যেটা বলবো সেটা আমাদের দেশি আলু, লাল পাকড়ি যেটা, তার উৎপাদন কিন্তু কম না, এবং এটাকে যদি ইমপ্রুভ করা যায় ভ্যারাইটি, তাহলে কি হবে, আপনার এইটা থেকে এই আলুটা উৎপাদন করে সেটা বাড়ির মাচার নিচে অথবা ঘরে এক কোনাতে রেখে দিলেও কিন্তু এটাকে 4-5 মাস রাখতে পারবে। তখন কৃষকের কিন্তু তাড়াহুড়ো করে লস করে কিন্তু আলুটা বিক্রি করতে হবে না। এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত, এটা একটা প্রমোট করা উচিত। আর আপনি যে পরবর্তী যে প্রশ্নটা করলে, আপনি যদি কাইন্ডলি একটু রিপিট করেন আবার। আমার যে প্রশ্ন ছিল যে আসলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনটা এক ধরনের বলা হচ্ছে যে এটার একটা উপায়, যদি আমরা কৃষি শিল্পকে দাম নিশ্চিত করতে পারি এবং অপচয়ের হাত থেকে রক্ষা করতে পারি,
সেটা ঠিক আছে। শিল্পে যে সমস্ত কৃষি পণ্য ব্যবহার হয় তার টাইপ একরকম, আর আপনার রান্নার জন্য বা টেবিলে যে সমস্ত খাওয়া হয় তার কিন্তু টাইপ আলাদা। তো কৃষিভিত্তিক শিল্প করলে হবে না, পাশাপাশি কিন্তু ওই সমস্ত ভ্যারাইটিও ডেভেলপ করতে হবে পাশাপাশি। সে ফর এক্সাম্পল আমাদের দেশে যে আলু হয়, এই আলুতে আলুর চিপ হয় না। আবার এই আলু থেকে স্টার্চ বানালে কিন্তু ইকোনমিক হবে না, বিকজ স্টার্চের অনেক মানে অল্টারনেটিভ ক্রপ আছে যেখান থেকে সস্তায় স্টার্চ করা যায়। সো এগুলা কিন্তু ভেবেই কাজ করতে হবে। তবে কৃষিভিত্তিক শিল্প প্রচুর হচ্ছে না তা নয়। ইম্পোর্টস ইন্ডাস্ট্রি হয়েছে, ভ্যালু অ্যাডেড ইন্ডাস্ট্রি হয়েছে, আপনার ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, সবগুলো কিন্তু হচ্ছে গ্রাজুয়ালি। এটা হয়তো আরো একটু এক্সপিডাইট করতে হবে। ধন্যবাদ ডক্টর আনসারী। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আবার। সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছিলে। আজ আমরা আলোচনা করছি আলুর চাষ এবং কৃষিভিত্তিক শিল্প। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এসিআই লিমিটেডের এগ্রো বিজনেস শাখার এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর এফএস আনসারী এবং বাংলাদেশ এগ্রো বেসড প্রোডাক্ট প্রডিউসার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী গোলাম আলী। জনাব আলী এবং ডক্টর আনসারী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আলী, আপনার সাথে কথা বলার বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে এক ধরনের বিশেষ টেকনোলজিতে কোল্ড স্টোরেজের কথা আপনারা ভাবছেন, যেটা খুবই আর্থিকভাবে সাশ্রয়ী। এটা কিভাবে সম্ভব, আসলে কি এটা? আমরা এটার নাম, টেকনোলজিটার নাম হচ্ছে কুলবেড টেকনোলজি। সেটা হচ্ছে যে কোলেস্ট্রলটা করা তো আসলে একটা বিগ সেক্টরে অনেক এক্সপেন্সিভ, রাইট? তা আমরা যদি এখন মানে আমরা আবার ডেভেলপমেন্ট সোসাইটি এবং বাপমা আমরা সবাই মিলে চেষ্টা করছি, সাথে হটেক্স ফাউন্ডেশন আছে, ওয়ার্ল্ড ব্যাংকও কাজ করছে অলরেডি আমাদের সাথে। তো এখানে আমরা যে জিনিসটা দেখেছি যে আপনি যদি নর্মাল যে এসি গুলো ইউজ করছেন, সে 2 টনের একটা এসি 10 ফিট বাই 12 ফিটের একটা রুমে ওই এসিটা লাগালে টেম্পারেচারটা কিন্তু আসলে বেসিক্যালি 18 নিচে কিন্তু টেম্পারেচার আসে না। কিন্তু এটার সাথে যদি একটা ডিভাইস, কুলবেড ডিভাইসটা যদি অ্যাড করে দেওয়া হয়, এটার দাম হচ্ছে মাত্র 25,000 টাকা। তো এটা যদি অ্যাড করে দেওয়া হয় আপনাকে ওই 0 ডিগ্রি টেম্পারেচারে সে টেম্পারেচারটা নিয়ে আসছে। এখন আমরা যদি মানে সরকারকে সাথে যদি আমরা কাজ করতে পারি এবং এনজিও গুলো যদি আজকে কাজ করে, যারা যে ডিভাইসের কথা বলছেন, এই ডিভাইস সার্টিফাই কে করেছে? এটা আমেরিকা থেকে সার্টিফাই হয়েছে এবং অলরেডি আমেরিকা থেকে হয়েছে। আমেরিকা কোন অর্গানাইজেশন? এটা হচ্ছে জ্যাকসন ফিল্ড টেকনোলজি নামে একটা অর্গানাইজেশন, এবং যেটা কি অ্যাপ্রুভ করেছে। আপনি যে প্রজেক্টের কথা বলছেন, ওয়ার্ল্ড ব্যাংক আছে, সরকারে এটা হচ্ছে হটেক্স ফাউন্ডেশন। হটেক্স ফাউন্ডেশন থেকে অলরেডি যশোরে একটা ডেমনস্ট্রেশন প্ল্যান করা হয়েছে এবং সেইখানে কৃষকরা কিন্তু অলরেডি আলু রাখছে এবং সেইখানে আপনার 10 ফিট বাই 12 ফিটের একটা রুমের ভিতরে প্রায় 6 মেট্রিক টন আলু রাখতে পারছে। এবং এখানে শুধু আলু না, আপনি যে কোনো ধরনের ক্রপসই আপনি রাখতে পারেন। আপনি টমেটো রাখতে পারেন, করলা রাখতে পারেন, যে কোনো ভ্যারাইটি রাখতে পারেন। এখন আমার রিকোয়েস্টটা হচ্ছে যে গভর্নমেন্ট যদি এনজিও সেক্টরগুলোকে একটু ডেভেলপ করে, যে যেমন ধরেন আমাদের প্রায় 325টা ব্রাঞ্চ এনজিও সেক্টর ডেভেলপ করবে। যদি কেউ করতে চায় তাকে নিজেই করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু সরকারকে তো আমাদের সাথে থাকতে হবে, তাই না? সবাই তো সরকার না, সবাই তো নিজে থেকে কিছু করতে, রাইট? আমরা নিজেরা যেমন এখন ফুড পার্ক করছি, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে ফান্ডিং করছে, রাইট? আমরা নাটোরের লালপুর উপজেলায় আমরা বিশাল বড় জায়গার উপরে ফুড প্রসেসিং ইউনিট করছি, যেখানে জ্যাক ফুড প্রসেসিং হচ্ছে, যেখানে অন্যান্য ফ্রুটস হবে, যেমন পাইনাপেল হচ্ছে, তারপরে বিভিন্ন ভেজিটেবল গুলো আমরা সেখানে প্রসেস করবো। এবং মজার একটা ব্যাপার, যেহেতু আজকে আলুর কথা উঠেছে, আমরা অলরেডি আমাদের পার ইয়ার আমরা বাজেট ধরা হয়েছে প্রায় আপনার মোর দেন 2000 মেট্রিক টন আলু আমাদের লাগবে এবং 1000 মেট্রিক টন সুইট পটেটো আমরা প্রসেস করব, সেখানে চিপসে রূপান্তর করব। এবং এই টেকনোলজিটা আসলে হটেক্স ফাউন্ডেশন থেকে ডক্টর শ্রীকান্ত সিল, যিনি ফুড টেকনোলজিস্ট হিসেবে ওখানে আছেন, ওয়ার্ল্ড ব্যাংকের একজন কর্মকর্তা, উনি এটাকে সাজেস্ট করছেন এবং আমাদের যে আবার ডেভেলপমেন্ট সোসাইটির যে বৈজ্ঞানিক দলগুলো, ধন্যবাদ। আমরা আশা করবো এটা সফলতা করুক, যাতে এই জাতীয় যদি কোল্ড স্টোরেজ তৈরি করা যায়, ডেফিনেটলি আমাদের কৃষকদের লাভ হবে। ডক্টর আনসারী, আপনার কি মনে হয় যে যেটা বলছেন উনি এই ধরনের কোল্ড স্টোরেজের পাশাপাশি আর কি হয় না, যে এমন গবেষণা কি আছে কিনা বা হচ্ছে কিনা, যে এমন কোনো জাতের সবজি বা ফসল করানো এখানে যেটার লাইফ স্টাইলটা একটু লম্বা বা বড়, সেইরকম যাতে কোনো গবেষণা হচ্ছে কিনা? আসলে না, এই ধরনের ফসল বাংলাদেশে অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে, বিশেষ করে টমেটোর ক্ষেত্রে। যেমন আগে তো শীতকালে টমেটো মানুষ করতো করে কোল্ড স্টোরেজে রাখতো, তারপরে গ্রীষ্মকালে এটা বের করে খেত অথবা ভারত থেকে আনতো।
এখন বাংলাদেশে একটা ভালো খবর কি যে অনেকগুলো ভ্যারাইটি বাংলাদেশে ইন্ট্রোডিউস হয়েছে, যে এই ভ্যারাইটিগুলো কোথা থেকে বাংলাদেশে আসলো? বাংলাদেশে প্রাইভেট কোম্পানি রিসার্চ করেছে, কিছু কিছু আমদানি হয়েছে এই সমস্ত ভ্যারাইটি। এই সমস্ত ভ্যারাইটি আপনার 40 ডিগ্রি সেলসিয়াসে আপনার উৎপাদনও করা যায়, আবার 8 থেকে 10 দিন স্টোরও করা যায় এমনি জাস্ট নর্মাল ন্যাচারাল কন্ডিশনে। সো সেক্ষেত্রে আপনার আর কোল্ড স্টোরেজও লাগছে না, অথবা আপনাকে অনেক দিন বাহির থেকে আবার টমেটো কিনে এনে খেতে হচ্ছে না। অনেক করলা আছে, যে সমস্ত করলা আপনি ক্যারিং এর ক্ষেত্রে আপনার ডিফর্ম হবে না অথবা পেকে যাবে না, এরকম অবস্থা হয়েছে। তারপর লাউ হয়েছে, বহু ভ্যারাইটি বাংলাদেশে ইন্ট্রোডিউস হয়েছে এবং এটা আরও ডেভেলপমেন্ট হচ্ছে। এই খবরগুলো কি আসলে আমাদের কৃষকরা জানে? না, কৃষকই করছে। আপনি কারণ বাজারে যে যত সবজিতে যেটাতে হাত দিবেন, দিজ আর মোস্টলি প্রাইভেট কোম্পানি থেকে সব সবজিগুলো আসছে, এবং এর মধ্যে 50%ই কিন্তু নিজস্ব ব্রিড করা, এদেশেই কিন্তু জাস্ট রিসার্চ করে এই সমস্ত সবজি উৎপাদন করা হয়েছে, বীজ, এবং কৃষককে দেওয়া হয়েছে এবং কৃষককে শেখানো হয়েছে কিভাবে এই সমস্ত সবজি করতে হবে। ধন্যবাদ ডক্টর আনসারী। জনাব আলী, আপনারা কৃষকদের সাথে কাজ করছেন সরাসরি, আপনি বলছেন এই জাতীয় ভ্যারাইটি কি আপনারা ওয়াকিবহাল জানেন কিনা? আসলে উনি যেটা বলছে যে আসলে ভ্যারাইটি গুলো কিছু কিছু ভ্যারাইটি নিয়ে আসলে কৃষকরা কাজ করছে। আচ্ছা, বাট আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিল্ড লেভেলে কাজ যেগুলো হচ্ছে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ যারা হেল্প করছেন, আসলে কৃষকরা মানে কতটুকু ভালোভাবে এগুলো পাচ্ছে আমি খুব কনফিউজড। মানে সেই সময় কারণ সেই টেকনোলজি সম্পর্কে আসলেও মানে কৃষকরা যতগুলো বলা হচ্ছে ওইভাবে আসলে কৃষকরা জানছে না। এখন এই জিনিসটা হচ্ছে যে জানার জন্য যে জিনিসটা দরকার, উনি অনেক বড় একটা অর্গানাইজেশন থেকে এসেছে, এসিআই অনেক ডেভেলপ করছে বাংলাদেশে। আমি রিকোয়েস্ট করব যে ওনাদেরকে যারা মাঠ লেভেলে কাজ করছে সমন্বয় করে যাতে কাজটা হয়। এটাই যে কৃষক পর্যায়ে ফিল্ড লেভেলে এই ইনফরমেশন তথ্য আসলে কতটা যাচ্ছে, এবং এক্ষেত্রে বেসরকারি যারা প্রতিষ্ঠান রয়েছে তাদের দিক থেকে উদ্যোগ আসলে কেমন? আসলে আপনি তো জানেন যে এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টে প্রায় 25,000-এর বেশি লোক কাজ করে। তারা কৃষি সম্প্রসারণে কাজ করছে, মানুষকে শেখাচ্ছে। তারপরও প্রাইভেট সেক্টরে অন্তত 200 কোম্পানি বীজে, কীটনাশকে, সারে, তারপরে কৃষি যন্ত্রপাতি এসব এলাকা নিয়ে কাজ করছে। মোস্টলি এরা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা বা টেকনিক্যাল গ্র্যাজুয়েটেরা, এদের সংখ্যা কিন্তু কম না, এরাও প্রায় 20,000-এর উপরে হবে। এবং পুরো জিনিসটা যদি দেখি, প্রায় 40,000 লোক কিন্তু এগ্রিকালচার এক্সটেনশনে কাজ করছে। এখন ইস্যু হলো যে এরা কমিউনিকেশন অ্যাবিলিটি কতটা আছে, এরা কতটা কমিউনিকেট করতে পারে এবং কি টুলস আছে এদের কাছে। এখানে লিমিটেশন আছে, কি ধরনের ট্রেনিং আছে, লিমিটেশন আছে। এগুলো আমার মনে হয় ইমপ্রুভ করলে অনেকটা কৃষকের জন্য সহজ হবে সমস্ত জিনিস বুঝা। আমি আরেকটা ছোট্ট জিনিস বলতে যাচ্ছি যে ওনার কথাটাও সত্যি, অনেকেই কাজ করছে, আসলে ডেভেলপমেন্টটা তাহলে কেন হচ্ছে না, মানে কেন কৃষকরা অন্তত পক্ষে ডেভেলপ হতে পারছে না। এখানে আরেকটা জিনিস যেটা যে আমরা গত ডিসেম্বর থেকে আমরা আরম্ভ করেছি, আমরা প্রায় আসলে ট্রেনিং দিতে হবে কৃষকদেরকে, মোটিভেশনাল ওয়ার্ক, কাউন্সিলিং টাইম টু টাইম করতে হবে। এবং আমরা প্রায় ইউরোপীয় ইউনিয়নের ফান্ডে আওয়ার ডেভেলপমেন্ট সোসাইটি মোর দেন এবছর আমাদের 30 মাসের প্রজেক্ট, 30 মাসে আমরা মোর দেন 10,000 কৃষককে আমাদের মাঝে ট্রেনিং দিব এবং তাদের ক্রপস গুলোকে আমরা কিভাবে প্রসেস করতে হয় সেটা আমরা। জনাব আলী, আমাদের সময় স্বল্পদিন আজকে শেষ করতে হচ্ছে, আমরা আশা করব আপনাদের উদ্যোগ সফল হবে। ডক্টর আনসারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের সাথে নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।